আলোঘর প্রকাশনা নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ এই অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন আর আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবার জন্য। দর্শক, আমরা এই অনুষ্ঠানে কথা বলি আমাদের সমাজের বরেণ্য মানুষদের সঙ্গে, জানি তাদের ব্যক্তি জীবনের কথা, জানি তাদের কর্মজীবনের কথা। তারই ধারাবাহিকতায় আজ আমরা যার সঙ্গে কথা বলবো তিনি অভিনেতা, তিনি পরিচালক, তিনি লেখক, তিনি কচি খন্দকার। কচি ভাই কেমন আছেন? ভালো আছি এই মুহূর্তে। আপনার তিনটা পরিচয়ের কথা বললাম, এর বাইরেও আরো নানা রকম পরিচয় আছে, থাকতে পারে, কিন্তু যখন কোনো পরিচয় ছিল না, একেবারে ছোট একটা কচি মানুষটা একবার কচি ছিল, ছোটবেলার কথা বলছি, সেই ছোটবেলা থেকে একটু আসবো। ছোটবেলাটা কেমন ছিল? অদ্ভুত। আসলে আমি যে শহরে বড় হয়েছি কুষ্টিয়া, আর কুষ্টিয়ার কথা বলতে গেলেই প্রথমে যে নামটি আসে রবীন্দ্রনাথ, তারপরে লালন সাইজি, এক এক করে কিন্তু সবাই আসবে। কাঙাল হরিনাথ, গগন হরকারা, মীর মোশাররফ হোসেন, আরও মানে ইতিহাসের অনেক নক্ষত্রের জন্ম কুষ্টিয়া শহরে। মোহাম্মদ আব্দুল জব্বার, ফরিদা পারভিন, বলা যায় আমি নাম একটার পর একটা বলেই যেতে থাকবো। আসলে ইতিহাসের বিখ্যাত ব্যক্তিত্বরা কুষ্টিয়া শহর জুড়ে আছে। তো আমার ছোটবেলা মানেই হচ্ছে ওনাদের নাম, ওনাদের সঙ্গে থাকা বা ওনাদের সম্পর্কে জানা, এটা ছোটোবেলার কৌতূহল। তো আমার এখন খুব মনে পড়ে যায় সেই তখন আমরা স্কুলের ছাত্র, রবীন্দ্রনাথের বাড়ি আমার বাড়ি থেকে অনেক দূর, একটা নদী পার হয়ে শিলাইদহ গ্রামে ওনার মানে বাংলো, সেখানে যেতে আমাদের অনেক সময় লাগতো। তো সরকারি অনুষ্ঠান হতো, তারা একটা গাড়ি পার করতো, তখন ফেরি ছিল না, এক ধরনের ছোটো হয়ে গেছিলো নদী, বাঁশের ইয়ে দিয়ে এটা সেটা করে তারা পার হতো। আমরা টার্গেটে থাকলাম, ওই যদি অনেক দূরে লাগতো তখন অনেক দূর মনে হতো। বাইসাইকেলে যেতাম ঠিকই, কিন্তু অনেক সময় ওই যে গভর্নমেন্টের যে গাড়িগুলো, ডিসি সাহেবরা যে যেতেন, অনেক গাড়ি, প্রায় 14-15টা গাড়ি, আমরা অপেক্ষা করতাম ওই গাড়ির পিছনে ঝুলতে ঝুলতে যদি শিলাইদহ ঠাকুর বাড়িতে পৌঁছানো যায়, একটা আনন্দের। তো আমরা 8-9 জন বন্ধু মিলে, খুব ছোটোবেলার কথা যেহেতু বলা হচ্ছে, একটা কথা মনে আছে যে আমরা ডিসি বাই ডিসির গাড়ির পিছনে হাতল ধরে ঝুলেছিলাম 8-9 জন বন্ধু। কিন্তু স্পেস এত ছোটো ছিল, ওনা 8-9 জন ধরার মতন অবস্থা ছিল না। আমরা তাও ধরে রাখছিলাম যে নিজেদের শক্তি দিয়ে যাই হোক আমরা ঠাকুর বাড়ি যেতে পৌঁছাতে পারি। কিন্তু গাড়ি যত যাচ্ছিলো বুঝতেছিলাম আমরা 3-4 জন আর থাকবো না, পড়ে যাব। তো শেষমেশ আমাদের 3-4টা বন্ধু ধূপধাপ করে পড়লো। আমি তাকিয়ে দেখলাম, আমার দেখলাম যে আমি হয়তো পড়ছিলাম কিন্তু আমি পড়িনি, একটু ধুলাও ছিল, ধুলায় হারিয়ে গেল তারা। তা আমার ওই মুহূর্তটা আমাদের খুব আনন্দের ছিল, কিন্তু পরক্ষণে আমার বেদনা কাজ করছিল যে ওদের আর ঠাকুর বাড়িতে যাওয়া হলো না, কারণ ওখান থেকে প্রায় 8-9 কিলোমিটারের একটা রাস্তা। তো ওই শব্দ, ওই পড়া, বন্ধুরা হারিয়ে যাওয়া, পরবর্তীতে যখন আমরা আবার ঠাকুর বাড়িতে একসঙ্গে হলাম, ওরা হাঁটতে হাঁটতে এসে ক্লান্ত পরিশ্রান্ত, কিন্তু ওদের এই পড়াটা তখন বেশ আমাদের আনন্দ দিয়েছিল, এবং আমরা একদম পরস্পরকে এত পরিমাণ আমরা উচ্ছ্বাস প্রকাশ করেছিলাম, আবার খারাপও লেগেছিল যে আমরা একসঙ্গে যেতে পারিনি। এই হলো আমাদের ছোটোবেলা। এই ছোটবেলায় যে মানুষগুলোর সঙ্গে আপনি ঝুলেছেন, তাদের সঙ্গেই কিন্তু আপনার সৃষ্টিকর্ম শুরু হওয়ার কথা, সেটা অভিনয় হোক, লেখা হোক ইত্যাদি। তাদের সঙ্গে আসলে কিভাবে আপনার শুরুটা হয়েছিল? আসলে আমরা সত্যি কথা কুষ্টিয়া কালচারাল বা সাংস্কৃতিক জগতের একটা জায়গা বলবো, আমি বলবো ওটা সংস্কৃতির বলয়ের মধ্যে দিয়ে। ছোটোবেলা থেকে দেখছি কি, ছোটো ছোটো মার শাড়ি দিয়ে বাড়ি থেকে চৌকি নিয়ে আমার বড় ভাইরা নাটক করছে। আমার যে বন্ধুবান্ধবগুলা যারা শিলাইদহ যাচ্ছিলাম, তারাও কিন্তু একই, ওই আমরা মায়ের শাড়ি দিয়ে নাটক করতো। আমি খুব ছোটোবেলায় মঞ্চে আমাদেরকে মানে আমরা যেতে পারছি, কারণ আমাদের বড় ভাইরা যেহেতু নাটক করতো। তো ওই নাটকের মঞ্চে আমি প্রথম যে নাটকটি করেছিলাম মন্টুর বাহাদুরি, সেখানে মজনু একটি ক্যারেক্টার ছিল, ওই ক্যারেক্টার আমি করেছিলাম। মোহাম্মদ আলাউদ্দিনের লেখা আমার সবই মনে আছে, এবং আমাদের ওই শৈশবকালে বা শিশুকালের এই নাটকটি আমাদেরকে অনেক বেশি অনুপ্রেরণা দিয়েছিল। তারপরে স্কুলে আরও একাধিক নাটকে আমি যুক্ত হয়েছিলাম। বলা যায় কি, কুষ্টিয়ার এই সংস্কৃতির বলয়ের যে কারণে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যে নাটকের কালচারটা ছিল, সেটি অনেক অনুপ্রাণিত করেছে আমাদের। তারপর আপনার একটা সময় মনে হলো যে ঢাকায় আসি, নিজেকে তৈরি করার পর যখন মনে হচ্ছে এখন আমি রাজধানীর উপযোগী, এটা কখন মনে হলো এবং কিভাবে ঢাকায় আসলেন? আসলে এটা যদি সত্য বলতে, আমি ঢাকাতে
ঢাকাকে লক্ষ্য করে বা ঢাকায় আসতেই হবে এরকম চিন্তা কখনোই আমার মধ্যে খেলা করেনি। আমার একটা জিনিস খুব ভালো লাগতো, আমাদের ওই যে কথা বললাম অনেক বিখ্যাত লোকের বাড়ি কুষ্টিয়া শহরে, তো কল্যাণ মিত্র একজন নাট্যকার ছিলেন। উনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একটা নাটক হতো ওনার, জল্লাদের দরবার। আমরা তখন জানি না, আমরা ছোটো মানুষ ছিলাম, শিশুকাল। কিন্তু ওনার নাট্যকার উনি, নাটক যে বেতার কেন্দ্রে হতো জল্লাদের দরবার, মুক্তিযোদ্ধাদের অনেক অনুপ্রাণিত করতো। ওই ভদ্রলোককে দেখতাম একটা সাধারণ জীবনযাপন, এবং উনি নাট্যকার, ওনার কাছে যেতাম। এই নাট্যকারকে আমি খুব ইয়ে করে দেখতাম, মানে পর্যবেক্ষণ করে দেখতাম, এবং ভিতর থেকে অনুভব করতাম উনি একটি নাটক লিখে সারা বাংলাদেশের মানুষকে যে পরিমাণ প্রেরণা দিয়েছে, তা এই লোকটা হতে পারলে খুব ভালো হয়। তো ওই ছোটোবেলা থেকেই উনি কিন্তু আমার একজন প্রেরণাদাতা। আমি নাটক লেখা শুরু করলাম প্রথম, মানে একেবারে স্কুল গোয়িং। আমি প্রথম যে নাটকটি লিখে ফেললাম তার নাম ছিল হারানো মানিক, যাকে তেমন অনেক ইন্টারভিউ বলিনি। তারপরে স্কুল লাইফে আমি সেকেন্ড নাটকটা লিখলাম জ্বালাতন, এভাবে শুরু হয়েছে আমার জার্নিটা। অনেকটা বলা যায় নাটক লেখা বা কন্টেন্ট তৈরি করা বা যে নতুন কনসেপ্ট বানানো ওই ছোটোবেলায়। এগুলো এটা আমার খুব আনন্দের একটা বাস্তবতা। তারপর একটা সময় এসে টেলিভিশনের নাটকের সঙ্গে যুক্ত হলেন, এই যুক্ত হওয়ার ঘটনাটা জানবো। না, আসলে অ্যাকচুয়ালি আমি তো ওই যে আজিজ মার্কেটে আড্ডা দিতাম, ওখানে মোসাফর ফারুকির আড্ডা দিত, সবাই আড্ডা দিত। আর যেহেতু আমরা একটা কলিগ ছিলাম, কাজে যুক্ত ছিলাম, একটা নাটকের কাজে ইস্যুভিত্তিক একটি এনজিও আমরা কাজ করতাম, ওই সুবাদে ফারুকের সঙ্গে আমার সম্পর্কটা হয়েছিল। ওই সম্পর্ক ধরেই কিন্তু ঢাকায় এই নাটকের জগতে বলা যায় পা রাখা। না, তারপর টেলিভিশনের সঙ্গে যুক্ত হওয়া কিংবা টেলিভিশন নাটকের সঙ্গে যুক্ত হওয়াটা তো একটু কঠিন কাজ, কারণ স্কুলে কিংবা গ্রামে যে নাটকগুলো করেছেন সেগুলো থেকে একেবারে ভিন্ন একটা বিষয়, ক্যামেরার সামনে কাজ করা। ওই প্রথম দিনের অভিজ্ঞতাটা একটু জানবো। অ্যাকচুয়ালি অন্যান্য যারা, তাদের জন্য অনেক কঠিন ছিল এই বিষয়গুলো, কিন্তু আমি এত সহজে মোস্তাফা ফারুকের সঙ্গে ওই সময় কাজের সূত্র ধরে থাকার কারণে, ও তখন অনেক বড় কাজ করছে নানাভাবে, আমার জন্য খুব ইজি হয়ে গেছিল। যার ফলে ওই বেগটা বা ওই যে কঠিন যে পথ, ওই পথটা আমাকে অতিক্রম করতে হয়নি। তারপরে কাজ করতে করতে কবি একটা নাটক আমার লেখা, ওইটা টেলিভিশনে যায়। তারপরে তো ক্যারাম লিখলাম, তারপরে তো আর ফিরে তাকাতে হয়নি, মানে আমাকে ওই স্ট্রাগলটা করতে হয়নি, যেই স্ট্রাগলটা অনেককে করতে হয়েছে শুনে। মানে আমি খুব দ্রুতই বাংলাদেশের মানুষের কাছাকাছি পৌঁছে গেছিলাম আর কি। ক্যারামের কথা বলছিলাম, কিন্তু আপনি বলছিলেন যে ক্যারাম নিয়ে এত বেশি কথা হয়েছে, সব কথা জানে দর্শক। তবু যদি আপনি ওই সময়টার কথা বলেন যখন আপনাকে আশপাশ থেকে প্রতিক্রিয়া জানাচ্ছিল দর্শক, মানে সেই সময়টা আসলে কেমন ছিল? আসলে ওখানে যে চরিত্রগুলো সবই তো নিজের চরিত্র। শফিকুল আমার বন্ধু, আমাদের যে ওখানে তপন যে ক্যারেক্টারটি, ওই তপন আমার খুবই ব্যক্তি জীবন অনেক ডিস্টার্ব করেছে। ওই তপন, ওই ক্যারেক্টারগুলো ওখানে বসে গেছে। বিউটি যে আমার বউ হলো স্বপ্না, সব মিলিয়ে বলছে যে ক্যারামের গল্পটি এত বেশি ব্যক্তির জীবনের সঙ্গে ছিল যে ক্যারেক্টারগুলো যেমন চলে আসে। এবং আমি নিজে অপদার্থ ছিলাম ক্যারাম খেলায়, নিজে রেড ফেলতে পারতাম না, পুরোটাই ব্যর্থ ছিলাম। ওই ক্যারেক্টারের একটি ওই ক্যারেক্টারটাই মোশাররফ করিম নিজ দায়িত্বে করে ফেলে, যার ফলে এত ব্যর্থতা ছিল, এত অযোগ্য ছিল রেড ফেলার ক্ষেত্রে, এত নার্ভাস ছিল যে প্রতিটি মুহূর্তগুলো দর্শক এটা এনজয় করেছে। এইবার যদি আমরা বাইসাইকেলের প্রসঙ্গে যাই, বাইসাইকেল আপনার খুব টাচি একটা নাটক, সেই বাইসাইকেলের গল্পটা কখন কিভাবে মাথায় আসলো? এগুলো একটা দুর্দান্ত একটা অনুভূতি, বা বলা যায় আমার জীবনে একটা চমৎকার জায়গায় প্রশ্নটা করা হয়েছে। বাইসাইকেল সত্যি কথা ওইটাও আমার একদম একান্ত ব্যক্তিগত জীবনের গল্প। আমার বাবা কিন্তু আমাদের কুষ্টিয়ার সবচেয়ে ঐতিহ্যগত যে মোহিনী মিল এখনও যেটি আছে, এবং ইতিহাসের একটা বড় মিল, যে মিলের বস্ত্র দিয়ে সারা বাংলাদেশের মানুষের বস্ত্রের অভাব মেটানো হতো, সেই মিলে আমার বাবা চাকরি করতেন। এবং উনি স্পোর্টসম্যান ছিলেন, গোলরক্ষক ছিলেন। উনি খুব সৎ জীবনযাপন করতেন। আমার বাড়ি থেকে প্রায় 6 কিলোমিটার বা 5 কিলোমিটার দূরে ছিল ওই মিল। আমার বাবা কিন্তু পায়ে হেঁটেই মিলে যেতেন, যেহেতু স্পোর্টসম্যান ছিলেন, তার জন্য কোনো সমস্যা ছিল না। কিন্তু আমি যখন ওই বাইসাইকেল দাবি করলাম, আমি অত চিন্তা করিনি যে বাবা কেন বাইসাইকেল কিনে ওই মিলে যেতে পারতেন না, কারণ ওই যে সংকট ছিল, অভাবের সমস্যা ছিল, বাবা কিন্তু কখনো আমাদের বলতেন না। ওই গল্পটা কিন্তু একদম পার্সোনাল, ব্যক্তি জীবনে আমার অনুভূতি। আমার বাবাকে আমি দেখেছি যেরকম, সেভাবেই আমি কিন্তু গল্পটা নির্মাণ করেছি। এবং আমার বাবার চরিত্রে সালেহ আহমেদ অসাধারণ অভিনয় করেছে।
তো এই গল্পটার সঙ্গে আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার কুষ্টিয়ার সামাজিক অবকাঠামো সবই উঠে আসছে। এই জন্য আমার এই প্রশ্নটার সঙ্গে সঙ্গে আমি ফিরে গেলাম সেই সময়ে, যে সময় আমি ফনিক্স সাইকেল আমার বাবার কাছে চেয়েছিলাম। আমরা ফনিক্স সাইকেলের জন্য বাবার সঙ্গে লড়াই করেছি। এখনকার বাচ্চারা মোটরসাইকেল চাই, অনেকে গাড়ি চাই, আরও অনেক কিছু চাই। এগুলো যে কতটা কঠিন একটা বাবার জন্য, এটা আজকে অনুভব করি। বাবাকে শান্তি দেওয়ার জন্যই বাবার যতটুকু সামর্থ্য, ওই সামর্থ্যটার প্রতি আমাদের বিবেচনা করতে হবে। তার নামটা একটু জানবো, আপনার বাবার নাম। খন্দকার খায়রুল আনাম মন্টু। উনি জাতীয় দলের এবং ফিফার স্বীকৃতিপ্রাপ্ত একজন খেলোয়াড়, যে খেলার সূত্র ধরে ওই মোহিনী মিলে চাকরি করবার সুযোগ পেয়েছিলেন। একটা সময়ে আপনি অভিনয়ে খুব বেশি ব্যস্ত হলেন। ব্যস্ত হওয়ার পরে আমরা দেখেছি হয়তো আপনার গল্প দিয়ে অংশগ্রহণ কিংবা স্ক্রিপ্ট রাইটার হিসেবে সেখানে মনে হয় যে অভিনেতা পরিচয়টা একটু মুখ্য হয়ে গেল। আপনি একটু সময় চিত্রনাট্যে একটু কম সময় দিতে শুরু করলেন। ওই সময়টার কথা বলছি, স্বীকার করেন কিনা? ইকবাল, আমার একটা আফসোস আছে। হ্যাঁ, অভিনেতা হিসেবে আমি যতটা গ্রাস করে ফেলেছি বাংলাদেশের মানুষকে, কিন্তু আমার যে অসংখ্য স্ক্রিপ্ট, যেগুলো ব্যতিক্রম, যেগুলো মানে গতানুগতিক নয়, সেটি প্রায় 100-র মতন কাছাকাছি প্রায় বলা যায়, এবং সবকটাই বৈচিত্র্যময়, নামও অসাধারণ। ওই ক্ষেত্রে মানুষের কথা, মানুষ আমাকে বলে আপনার নামগুলো খুবই অন্যরকম। ভূগোল, অব দি ফুটবল, ফর দি ফুটবল, বাই দি ফুটবল, খসরু প্লাস ময়না, জুতা আবিষ্কার, মানুষ অবলিক অমানুষ, অথবা এফডিসি, অথবা সিনেমা হল, অথবা বাঙি টেলিভিশন। এই যে আমি শেষ করতে যাচ্ছি তেল ছাড়া পরোটা, তার বলছি এরকম অসংখ্য নাম, বা আলেকজান্ডার দ্য সেলুকাস, আমার হয়তো অনেকগুলো মনে থাকবে না। তারপরে আমি বাংলাদেশের প্রথম প্রবাদ বাক্য নিয়ে, যেটি চ্যানেলে আয়ে গেছে 50টার অধিক প্রবাদ, সেটিও কিন্তু আমি শুরু করেছিলাম। তো সব মিলিয়ে তুমি যেটা বলছো এটা সত্য, যে আমাকে স্ক্রিপ্ট রাইটার বা ডিরেক্টর হিসাবে মানুষের কাছে আমি যতটা না পৌঁছেছি, অভিনেতা হিসেবে আমাকে খুব বলে মানুষ, কিন্তু আমার তখন মন খারাপ হয়। আমার আইডেন্টি কিন্তু আসলে অ্যাকচুয়ালি লেখক সত্তা এবং ডিরেকশন, এই দুটোকেই আমি মূলত আমি ওন করি, এবং আমাকে যদি কেউ ওই পরিচয়ে যখন কেউ আহ্বান করে, আমার খুব আনন্দ লাগে। আপনার চলচ্চিত্র জীবন সম্পর্কে একটু পরে কথা বলবো, কিন্তু তার আগে একটা ভিন্ন প্রসঙ্গ। আমাদের যারা পৃষ্ঠপোষক আলোঘর প্রকাশনা, তারা একটা ব্যতিক্রম কাজ করেন প্রত্যন্ত অঞ্চলে, অর্থাৎ যাদের খুব সহজে বইমেলায় আসা হয় না, ঢাকায় আসা হয় না, ওই অঞ্চলগুলোতে তারা নিয়মিত বইমেলা করেন। স্কুলগুলোতে বিশেষ করে খুব সহজে তারা বই পৌঁছে দেন। এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? অসাধারণ। আসলে আমি প্রতিটা মুহূর্তেই মনে করি বাংলাদেশকে যখন আমরা দেখি, বা বাংলাদেশকে যারা আমরা সত্যিকার সবাই যেহেতু ভালোবাসি, কিন্তু একটা জায়গায় আমাদের সবার একমত যে আমাদের বই পড়ার অভিজ্ঞতা বা বই পড়ার প্রতি আমাদের এক ধরনের অনীহা আছে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ যেদিন বই পড়বেন, বইকে ভালোবাসবেন, সেদিনকে বাংলাদেশ অন্য একটা জায়গায় চলে যাবে। আর বইটা শুধু পড়া না, বইটা পড়ে ভিতরে ভিতরে সেই ভালো লাগা, ভালোবাসার থেকে ওই যে অর্জনটা যদি কেউ করে ফেলে, সে আর বেয়াদব হবে না। একদম। তো কচি ভাই, এর আগে কথা হচ্ছিল আপনার চলচ্চিত্রের সঙ্গে প্রথম যুক্ত হওয়া কিভাবে, কখন? ওই যে আবার বলতে হয়, মোস্তফা সরোয়ার ফারুকের খুব জনপ্রিয় ছবি ব্যাচেলার। ব্যাচেলার আমি মার্জুকের বাবার একটা চরিত্রে অভিনয় করেছিলাম, তা ফোন পাটে। কিন্তু অল্প সময়ের জন্য এসে আমি দেখলাম বাংলাদেশের মানুষ খুব দ্রুত আমাকে রিসিভ করে, যে আমি বাবা যে একটি সন্তানের বন্ধু হইতে পারে, এবং মার্জুক এবং আমার কেমিস্ট্রিটা মানুষ লুপে নিয়েছিল। সেটি আমার চলচ্চিত্রের শুরুটা আর কি। তো আপনার কাছে যখন স্ক্রিপ্ট আসতো বা আসে, হয়তো অন্যের স্ক্রিপ্ট, তখন তো আপনি একজন লেখক, নিজেও চিত্রনাট্যকার। আপনি সেখানে কোনো কারেকশন বা কোনো কিছু যোগ বিয়োগ করেন কিনা, নাকি তখন একেবারে আপনি অভিনেতা? না, আসলে একটা সত্য ঘটনা, বাংলাদেশের মানুষ কোনো একটি ক্যারেক্টার যদি পপুলার হয়ে যায়, ওই ক্যারেক্টারগুলো বারবার আসতে থাকে। আমি যে এই যে চাচা এবং ভাবি, মানে আমাকে চাচা বলো, আমার বউকে ভাবি বলো, এই চরিত্রে আমি প্রায় 100টার মতন স্ক্রিপ্ট পেলাম একই রকম। কিন্তু এটার জড়ো কিন্তু ফামি, মুড়ির টিন বলে একটা প্রোডাকশন ছিল, লোকাল বাস নিয়ে। লোকাল বাস নিয়ে। এই মুড়ির টিনে ফামি আমাকে ওই চরিত্রটি করিয়েছিল, যে আমাকে আপনি মানে চাচা বলেন, আর আমার বউকে ভাবে বলেন। আমার বউয়ের চরিত্রে রোজি বলে একজন মেয়ে খুব সুন্দর অভিনয় করেছিল, হ্যাঁ। তো ওকে ভাবি বলেন আর আমাকে চাচা বলেন, বেয়াদব। মানে এই যে আমি সাইকোলজিক্যাল যে আক্রমণ করেছিলাম ওদেরকে, এটা খুব ইন্টারেস্টিং। এরপরে কী হলো, যেই স্ক্রিপ্টে আছে সেখানে চাচা,
আমার বউকে ভাবি, এই যে আমি চাচা বউ ভাবি, একটা টাইপ হয়ে গেল। এবং আমি দেখলাম যে এই চরিত্র থেকে বাঁচতে হবে। পরে কিন্তু ডিরেক্টরকে আমি গালিগালাজও করেছি, আর খায় কাম নাই, এর চরিত্র বানাইতে হবে, আর বারবার কতদিন চাচা আর ভাবির কালচারটা থাকবে। যাক, ওটা গেছে এখন আপাতত, এই চরিত্রে আমাকে আর ডাকে না বা ওটা নির্মাণ করে না। ওই সময় খুবই পপুলার ছিল এবং আমাকে অনেক ফেস করতে হয়েছে। লেখালেখির মূল ধারা বলতে আমরা বই লেখাকে বুঝি, কারণ নাটক লেখাটাকে এখনো আমরা যদি আমরা লেখক বলি, সেখানে চিত্রনাট্যকারী বলি। নাটকের স্ক্রিপ্ট রাইটারকে আমরা এখনো লেখক বলি না, বলি যখন তার বই আসতে শুরু করে। আপনি কিন্তু সেই ধাপও পার হয়ে গেছেন, আপনার বই এসেছে অনেকগুলো। প্রথম বই প্রকাশ কবে? না, অ্যাকচুয়ালি অনেকে জানে না, আমি অ্যাকচুয়ালি লেখক হিসেবে অল্প সময় আমি অনেক প্রাধান্য বিস্তার করলাম। আমি পরপর 3-4টা বইয়ের ঘোষণা দিয়েছি। অ্যাকচুয়ালি বই কিন্তু আমার একটাই, সেটা হচ্ছে এক ঢিলে 10 পাখি। ওর ভিতরে আমার 10টা প্রোডাকশন যেগুলো খুবই পপুলার, প্রত্যেকটা প্রোডাকশন ওখানে যুক্ত আছে। মানে ক্যারাম, কবি, বাইসাইকেল, ভূগোল, খসরু প্লাস ময়না, ওই বইয়ের মধ্যে আছে। এখন পরবর্তী যে বইয়ের 3টা বই আমি ঘোষণা দিয়েছিলাম, তার মধ্যে গুরুদেব, যেটি গত বইমেলায় আসার কথা ছিল কিন্তু দুর্ভাগ্য আসেনি। এবার মেলায় আমরা টাইমলি দিতে পারিনি। আগামী মেলায় ইনশাল্লাহ গুরুদেব আসবে। আরও অনেকগুলো বই আমার সঙ্গে আমার এবং আমার একটা ইন্টারভিউ আছে, মানে কচিগন্ধগণের সঙ্গে কচিগন্ধগণের মুখোমুখি, এইটা একটা বই আসবে। তো আমি মনে করি যে কথাটা লেখক মানে নাট্যকারকে মানে দাম দিতে চায় না, নাকি আসলে তাকে মূল্যায়ন করতে চায় না, এটি আছে। কারণ বাংলা নাটকে আমি দেখেছি ডিরেক্টর নির্ভর এই প্রতিষ্ঠান, এখানে যখন নাটকটা হয় ডিরেক্টর এত পরিমাণ এখানে তার নিজের অবস্থান সুদৃঢ় করে, নাট্যকারকে গৌণ করে ফেলে। তা আমার খুব কষ্ট লাগে। আসলে ডিরেক্টরদের উচিত যেটি সৃষ্টি করলো, যেটির উপরে দাঁড়িয়ে সে সব কিছু করছে, যে প্রধান ওই সৃষ্টির পিছনে তাকে স্বীকার করা, তাকে মূল্যায়ন করা, এবং সেটি যদি সবাই মিলে যদি এটা রিলেট করতে পারে যৌক্তিকভাবে, তাহলে কিন্তু আজকে যে কথাটা উঠলো নাট্যকার মূল্যায়ন হচ্ছে না, মূল্যায়িত হবে। তো যে বইগুলো আসার পথে সেগুলো আসলে কোন পর্যায়ে আছে? ওই যে বললাম গুরুদেব, এটি খুবই শেষ পর্যায়ে এবং আমরা আগামী মেলায় আসবেই, এটা কনফার্ম। আচ্ছা, আর কচিখন্দকারের মুখোমুখি কচিখন্দ এটা করা কমপ্লিট আর কি। আচ্ছা ভাইয়া, এখন জীবনের একটা পর্যায়ে এসে প্রাপ্তি অপ্রাপ্তির একটা বিষয় সামনে চলে আসে, একটা হিসেব নিকেশ। এই পর্যায়ে এসে প্রাপ্তি অপ্রাপ্তি, হতাশা, আশা ইত্যাদি কোনো দিকে দাঁড়িপাল্লা একটু কাত কিনা? না, আমি কোনো হতাশ না। একটা বিষয়ে আমার শুধু কষ্ট আছে, সেটা হচ্ছে চলচ্চিত্র বানানোর অনেকবার ওই ঠিক বই প্রকাশের মতোই ঘোষণা দিয়েছি, কিন্তু করতে পারিনি। কিন্তু এই বছর চলচ্চিত্র আসছে, চলচ্চিত্র নাম ঠিক মাই ডিয়ার ফুটবল, এটা কমপ্লিট। এবং এটা করতে পারলে আমার জীবনে যতগুলো হতাশা বলি আর যাই বলি যা ছিল সব কেটে যাবে। আর এমনিতে লেখার পাশাপাশি, বিশেষ করে বই লেখার কথা বলছি, যখন চিত্রনাট্যের আইডিয়া মাথায় আসে, এমন তো না যে কেউ বললো কিংবা আপনি একটা প্রোডাকশনে যাবেন তারপর লিখলেন, মানে লেখকের মাথায় আসতে থাকে, সেটা টুকে রাখা হয়। আপনার মনে রাখার ধরনটা আসলে কি টুকে রাখা নাকি অন্য কোনো পন্থা? ইকবাল দারুণ একটা প্রশ্ন করেছে। লেখক যেহেতু ইকবাল নিজেও, সবসময় মনে রাখতে হবে কোনো কোনো বিষয়। আমি একটা নাম পেলাম, যেমন আমি এখন চিন্তা করছি যে এটা যে চাঙ্কারপুল, আমার সেকেন্ড যে সিরিয়াল, তারপর লাড়ের লাপ্পা, এই দুটি গল্পর যদি আমি হিসাব করি, অনেক সময় দেখা গেল চাঙ্কারপুল বলতেই কিন্তু আমার জানা মতে ওই যে ওরে সালেকা, ওরে মালেকা, আজম খান আসে। তো আজম খানের গানের গল্পে দুটি চরিত্র আছে, ওরে সালেকা, ওরে মালেকা, চাঙ্কার ফুলে প্যাডেল মেরে। তো আমি এই গল্পটা নিয়ে এখন একরকম ধুনে আছি। তো আর লাড়ে লাপ্পা হচ্ছে আজকের সোসাইটি, মানে আমাদের যে বাচ্চারা বড় হচ্ছে, যেটা বাইসাইকেলের প্রসঙ্গে আসলো, আমি এই প্রজন্মকে নিয়ে আমার একটা রিসার্চ আছে, এদেরকে নিয়ে আমার একটা দীর্ঘ জার্নি করার ইচ্ছা আছে। ওদের উপরে টোটালি বাংলাদেশ নির্ভর করছে। এই প্রজন্মই তো পারবে আমাদেরকে আগামী প্রজন্মের কাছে নিয়ে যেতে। তো এদের দর্শন যদি পরিষ্কার না হয়, তাহলে আমরা কোথায় যাব? এরাই তো সত্য, সুন্দর, ন্যায়পরায়ণ একটা চমৎকার বাংলাদেশ উপহার দেবে, যেখানে কোনো ধর্মের কোনো গুরুত্ব থাকবে না, থাকবে মানুষের গুরুত্ব। সেইটি খুব জরুরি, এবং সেই গুরুত্বের দিকে তাকিয়ে মানুষ যেন মানুষের কাছে মানুষের মর্যাদাটা পায়। আমরা তো শেষ দিকে চলে এসেছি, আমরা কাজের কথা বললাম, কিন্তু দিন শেষে তো ঘরে ফিরতে হয়। ঘরের খবরটা জানবো, কে কে আছেন? ও চমৎকার। আমি ভালোবেসে বিয়ে করেছি, আমার বোন নাম স্বপ্না,
ওর প্রতি অনেক কৃতজ্ঞ। আমরা দুইজনেই আছি এবং দুইজনে থাকতে ভালোই লাগছে, এবং এইটার পরে আর নিশ্চয়ই প্রশ্ন হবে না। না না, ঠিক আছে, ঠিক আছে। আর এখন যখন কুষ্টিয়ায় যান, তাদের প্রতিক্রিয়াটা কি হয়, যারা তখন ছিলেন সেই গাড়িতে ঝোলা কিংবা ছোটবেলায় দুরন্তপনা যাদের সঙ্গে, তারা কি বলে বা কিভাবে নেয় আপনাকে? এই যে অনেক মানুষ বলছে, কিছুক্ষণ আগে একজন বলেছে আপনার হিরোগুলোর সবই ব্যাক বেঞ্চার, অর্থাৎ পিছনের, অবহেলিত, অযোগ্য, অবিবেচক, যাদেরকে দেখলে মানুষ পাত্তা দিত না, যাদেরকে ঝুলে ঝুলে যেতে হতো ডিসির গাড়িতে, এরাই তো আসল। তো আমার কুষ্টিয়ায় গেলে ওদের সঙ্গে দেখা হয়, ওরা একটু গর্বিত আমাকে নিয়ে, কিন্তু আমি বলি আমার থেকে গর্বিত তোদের নিয়ে, কারণ তোরা যে জীবনটা আরো বেশি অসাধারণ, সেই জীবনটা বুঝতে পারছিস না, তোরা অসাধারণ। আর আমরা একটা ফেক চরিত্র ধারণ করছি, হয়তো ভাবছিস আমি অসাধারণ, আমরা আসলে অসাধারণ না। অসাধারণ তখন হব যখন এই সাধারণ মানুষকে সত্যিকারের ভালোবাসা দিতে পারবো। এই হলো কথা। ইকবাল, কচি ভাই, আমরা শেষ দিকে চলে আসলাম। আপনার এত এত কাজ, সবগুলো নিয়ে কথা বলে অনেক লম্বা সময় চলে যেত, এতটা সময় আসলে হাতে থাকে না আমাদের কারোই। আপনিও ব্যস্ত, সব মিলিয়ে বিদায় নিতে হচ্ছে। ভালো থাকবেন আপনি। ইকবাল, আজকে আমার খুব ভালো লাগলো যে আমার অনেক অজানা কথা, প্রচুর ইন্টারভিউ আমি করেছি, অনেক কথা হয়তো আমি এভাবে বলিনি। আজকে ইকবালের সঙ্গে, যেহেতু ইকবাল লেখক এবং আমার খুব প্রিয় একজন মানুষ, এবং আরেকটা জায়গায় খুব মিল, আমরা বংশও এক, খন্দকার বংশের মর্যাদা রক্ষার্থে দুজন আজকে যুদ্ধ করেছি, কিন্তু সুন্দর যুদ্ধ আমাদের দুজনেরই। আমি চাচ্ছি যে আপনাদের সবার এই দীর্ঘ আয়ু, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাংলাদেশকে এগিয়ে নেবেন। সবাইকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম অভিনেতা, পরিচালক এবং লেখক কচি খন্দকারের সঙ্গে। তিনি বলছিলেন তার নিজের জীবনের কথা, কাজের কথা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন অতিথিকে বই উপহার দেওয়ার মধ্য দিয়ে আমরা বিদায় নিব। এই অনুষ্ঠানটি প্রচার হয় প্রতি রবিবার রাত 8:30টায়, আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জিটিভির ইউটিউব চ্যানেলে। সবাইকে আবারও শুভকামনা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আল্লাহ হাফেজ।